কিন্তু আপনি ছাত্র শিবিরের কোনো একটা ছেলেকে দেখাতে পারবেন না যারা দেখলে একটা গালি দেয়। আমাকে কিন্তু ইসলামী ছাত্র শিবির বলে নাই যে তোমাকে ছাত্র শিবিরের কার্য মানে শিবিরের সঙ্গে যুক্ত হবে। তবে আমার মা বা আমার পরিবারের যারা, তারা এটাকে পজিটিভলি নিয়েছে। অনেকে আমাকে পাকিস্তানি রাজাকার, তারপরে ধরেন ইসলামী ছাত্র শিবিরের জামিয়া আমির বা জামায়াতে ইসলামীর হিন্দু শাখার আমির, এগুলো আসলে বলা হচ্ছে। আমি ছাত্র শিবিরের সঙ্গে থাকতে চাই যতদিন স্টুডেন্ট আছি। তো আমি জামায়াতে ইসলাম যদি সুযোগ থাকে আমি আসলে বিনা প্রশ্নে বা আসলে কোনো প্রশ্ন ছাড়াই যোগদান করব। আমার নাম আকাশ দাস। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবং আমি রহমান হলে থাকি। আর আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে মনোনয়ন সংগ্রহ করেছি, কার্যনির্বাহী পদে লড়ছি। 5 আগস্টের পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের প্রতিবন্ধীদেরকে নিয়ে যে কার্যকলাপগুলো করেছে, বিশেষ করে আপনি যদি আমি দুই একটা বলতে চাই, আমাদেরকে আসলে এখানে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তাদের যৌথ প্রচেষ্টায় একটা ব্রেল প্রেস স্থাপন করে দেওয়ার পরিকল্পনা চলছে। আমি আশা করি যে এটা খুব দ্রুতই হবে, হয়তো বা বাস্তবায়িত হবে। এতে করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্যের উপর যে নির্ভরশীলতা সেটা কমে আসবে। বিশেষ করে শীট রেকর্ডিং করে দেওয়ার জন্য যে বন্ধু বান্ধবদের কাছে দৌড়ানো, এটা আমাদের জন্য খুবই পীড়াদায়ক এবং যন্ত্রণাদায়ক বলা চলে মাঝে মধ্যে। তো এইখান থেকে আসলে আমরা মুক্তি পাবো। আর তাছাড়া আমি 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 ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে আমাদের শাটল ট্রেনে যেন প্রতিবন্ধীদের জন্য একটা সিট বরাদ্দ রাখা হয়, কোটা মানে সংরক্ষিত ভাবে। এখানে আসলে অন্য কেউ বসবে না। যদি প্রতিবন্ধী শিক্ষার্থীরা না থাকে সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু যদি কোনো শিক্ষার্থী থাকে তাদের যেন শাটল ট্রেনের ভিতরে না গিয়ে দরজার সাথে যে সিটগুলো থাকে সেখান থেকেই মানে একটা সিট যদি হয় তাহলে দুজন বসতে পারবে। তো আমি আসলে এটা আমি তাদেরকে প্রস্তাবনা করেছি, তারা সম্মতি দিয়েছেন। আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে তারা আসলে আমাদের যে চাহিদা, বিশেষ করে ব্রেল বই বা রেকর্ডিং, আবার শ্রুতি লেখক খুঁজে দেওয়া, বিশেষ করে আমরা কিন্তু আসলে নিজেরা লিখে পরীক্ষা দিতে পারি না, এখানে শ্রুতি লেখকের প্রয়োজন। তো এই ব্যাপারটাতে কিন্তু ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর থেকে এগিয়ে। তো এই জন্য আমি মনে করেছি যে ছাত্র শিবিরকে আসলে বেছে নেওয়া উচিত। তাছাড়া আমরা প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রিকৃত একটা ছাত্র সংগঠন। তো এখান থেকে যখন আমরা ট্যুরে যাই, এটা প্রত্যেক বছর যাই, কিন্তু এবছর যখন আমরা ট্যুরে গিয়েছিলাম তখন ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদেরকে টি শার্ট দেওয়া হয়েছিল। কিছুদিন আগে আমাদের সংগঠনের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে ছিলাম, কিন্তু একটা ছবিও তারা তুলেনি। তো তারা আসলে আমি আসলে এটা বুঝতে পারি যে এটা দেখে যে কাজ যদি আমাদের করতে হয় ছবি তুলে আসলে প্রচার প্রচারণা চালানোর চেয়ে আমার মনে হয় কাজটা আসলে নীরবে করে যাওয়াই ভালো, যেটা আসলে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে আমি লক্ষ্য করেছি। আমি আসলে তাদের কার্যক্রমগুলো দেখে অভিভূত হই এবং তাদের যে কার্যক্রম আমি যদি একটু বলি, দেখেন আমরা যখন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় আমরা দেখবেন কেউ না কেউ কোনো না কোনো ভাবে একটা গালি ইউজ করে কথা বলছে। কিন্তু আপনি ছাত্র শিবিরের কোনো একটা ছেলেকে দেখাতে পারবেন না যারা দেখলে একটা গালি দেয়। তারা হয়তো বা সালাম দিচ্ছে, সালাম বিনিময় করছে, সে কেমন আছে তা ভালো ভাষায় জিজ্ঞেস করছে, তার কথাবার্তার বাচন ভঙ্গি চলাফেরার ধরনই বলে দেয় তাদের ব্যক্তিত্ব। তো আসলে গালি দুষ্টামি করে দিলেও সেটা গালি, সিরিয়াসলি দিলেও সেটা গালি। তো আমার যখন মনের মতো হবে না তখন যদি আমি গালি ধরি, তো আমাকে যখন দিয়েছিল গালিটা আমার হাসি মুখে যে আমাকে গালি দিল আমার মা বাপকে দিল, আমি তো তখন কিছু বলি নাই, তাহলে আমার ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন ওঠে। তো এই জায়গায় আসলে শিবির ডেফিনেটলি এগিয়ে। তারা কখনো কাউকে দেখলে গালি দিয়ে কথা বলেছে এমন রেকর্ড আমার জানা নাই আর কি। এখানে আসলে পরিবার এবং সমাজের কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি। দেখেন এখানে আসলে আমাকে কিন্তু ইসলামী ছাত্র শিবির বলে নাই যে তোমাকে ছাত্র শিবিরের মানে শিবিরের সঙ্গে যুক্ত হবে। আমার কিন্তু ছাত্র শিবিরের সাথে কোন রকমের সমর্থক সাথী বা যে তাদের যে ইয়েগুলো আছে সেখানে কিন্তু কোনো কানেকশন নেই। আমি ব্যক্তি হিসেবে জাস্ট তাদের সঙ্গে চাকসুতে নির্বাচন করছি। এখানে আসলে ধর্মীয় যে বিষয়গুলো যদি আপনি বলেন, তারা আমাকে বলে নাই যে তুমি নামাজ পড়ো, তোমাকে প্রতিদিন মসজিদে যেতে হবে, মাদ্রাসাতে যেতে হবে, এমন কিন্তু কোনো শর্ত তারা আমাকে দেয়নি। তারা আমাকে আমার স্বাধীনতায় অটুট রেখেছে। তারা আমাকে বলেছে আমার যত রকমের সমস্যা হয়, আর আমি যদি কেন্দ্রীয় সংসদে আসি তাহলে আমাকে তো আসলে 28,000 শিক্ষার্থীর আমি একজন প্রতিনিধি হব, সেটা যদিও কার্যনির্বাহী, কিন্তু আমি কিন্তু তখন একজন প্রতিনিধি হব। তো আমাকে তারা বলেছে আমরা যেমন তোমাকে সহযোগিতা করছি, তুমি যেমন শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে চাচ্ছ, আসলে তো সহযোগিতাটাই মেন, এখানে আসলে ধর্মীয় বিষয়টা কোনো ইস্যু না। আর আমার পরিবার বা সমাজের কথা যদি বলেন, আমি খুব ভালো করে জানি যে আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, এখানে আসলে তারা আমার সমালোচনা করতে পারে। তবে আমার মা বা আমার পরিবারের যারা,
তারা এটাকে পজিটিভলি নিয়েছে এবং আমি যতটুকু তাদের সাথে কথা হয়েছে আমার, তারা আমাকে এপ্রিসিয়েট করেছে। এবার সমাজ বা অন্য যারা কটূক্তি করলে এটাকে আসলে আমি আমলে নিচ্ছি না, কারণ আমার পরিবারটাই হচ্ছে আমার কাছে মূল। অন্যদের জন্য যদি বলেন, অন্য স্বাভাবিক শিক্ষার্থীদের যদি আমি শিক্ষার্থীর প্রতিনিধি হব, তো যদি প্রতিনিধি হই সবার আগে মূল টার্গেটই হবে প্রশাসনের সাথে এটাকে মানে সংযোগী করে কি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতি অল্প সময়ের মধ্যে 2 থেকে 3টা হল আসলে তৈরি করা যায়। এটা আসলে যে কোনো উপায়ে হোক, এটা বিদেশি অর্থায়নে হোক, ছাত্রদের থেকে আসলে অনুদান নিয়ে হোক, বা প্রশাসনের কোনো উদ্যোগী বা আমাদের যারা আছে আমাদের দায়িত্বশীল, বাংলাদেশে তো আসলে আমাদের মানুষের অভাব নেই, নিশ্চয়ই কেউ না কেউ এগিয়ে আসবে। আমার জায়গা থেকে আমি ব্যক্তিগত পর্যায়ে থেকে চেষ্টা চালাবো বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তারা যেন অন্তত হলটা নির্মাণ করে দেয়। ভাই এখানে আসলে মূল সমস্যাটাই হচ্ছে হল ছাড়া আসলে বেশি বিশেষ কোনো সমস্যা আমরা দেখি না। সমস্যা তো অনেক আছে, তো হলটাই হচ্ছে আসলে মূল। এখানে আসলে দেখেন যাতায়াতের ব্যবস্থা আমি শুরুতেই বললাম, শিক্ষকরা বাস ব্যবহার করছে, তাহলে শিক্ষার্থীরা কেন পারবে না? বিশ্ববিদ্যালয়ের বাসগুলো শিক্ষকদের জন্য শুধু বরাদ্দ কেন? অন্তত 3 থেকে 4টা বাস শিক্ষার্থীদেরকে কেন দেওয়া যাবে? এটা হচ্ছে আমার কথা। শিক্ষকদের সাথে এই ছাত্রদের বৈষম্যটা এটা দূরীকরণ করতে হবে। শিক্ষকরা এইভাবে বাসে চড়ে চড়ে আসলে শিক্ষার্থীদের সমস্যা উপলব্ধি করার চেষ্টা করে না কখনো। এটা আসলে আমি বলতে বাধ্য হচ্ছি, কখনো কোনো শিক্ষককে দেখবেন না কোনো দুর্যোগ এলে শিক্ষার্থীরা সমস্যায় পড়লে শিক্ষকরা এগিয়ে আসে, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে। আপনি যদি জাহাঙ্গীরনগর দেখেন, ছাত্রদের পাশাপাশি সবসময় শিক্ষকরা থাকে, কিন্তু চট্টগ্রামে সেটা দেখবেন না, কারণ তারা তাদের যে সুবিধাগুলো দরকার তার থেকে বেশি পাচ্ছে। তাহলে তাদের তো শিক্ষার্থীদের কথা চিন্তা করার কোনো দরকার নেই। তো শিক্ষকদের সাথে যে বৈষম্য বা শিক্ষকদের সাথে ছাত্রদের যে দূরত্ব, এইটা কিন্তু আসলে দূরীকরণ অনেক জরুরি। তো আমি নির্বাচিত হই বা না হই, যারাই হবেন আমি তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই ছাত্র শিক্ষকের দূরত্বটা যেন কমে আনতে পারেন। আর খাবারের বিষয়টা অবশ্যই নজরদারিতে আনতে হবে, কারণ আমাদের এখানে খাবারের সমস্যাটা ব্যাপক। আপনারা জানেন যে কিছুদিন আগে মারামারি হয়েছিল। এখানেও আসলে আমাদের ডাইনিং বা ক্যান্টিনের যে সিস্টেম ব্যবস্থা, এটা কিন্তু খুবই স্বল্প। তো এইটাকে আসলে বৃদ্ধি করা দরকার, এবং ডাইনিং এর যে মান উন্নয়ন, খাবারের মান উন্নয়ন বলেন, আবার প্লেট গুলা বলেন, ডাইনিংটা যেগুলো টাইস যদিও করা হয়েছে কিছু কিছু সংস্কার, কিন্তু এগুলোই আসলে একটা খাবারের জন্য আদর্শ রুম না। ডাইনিং গুলো যদি আপনারা পরিদর্শন করেন আপনাদেরও পছন্দ হবে না। তো ডাইনিং বা ক্যান্টিন যেন একটু স্থাপন হয় সেদিকেও আমি একটু নজর দিতে চাই আর কি। সমস্যাকে আসলে আমি পাত্তা দিচ্ছি না, সমস্যা হবে না এইরকম মানুষ আসলে নাই। আপনি ব্যক্তিগতভাবে বিভিন্ন সমস্যায় ভোগেন, এটা আসলে হবেই। মানুষ হিসাবে যতদিন বেঁচে থাকবো সমস্যা হবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আর রইল বাকি, এটা গতকালকে যখন আমার আসলে সাক্ষাৎকার মিডিয়াতে প্রচারিত হলো, অলরেডি এটা আসলে শুরু হয়ে গেছে, এবং অনেকে আমাকে পাকিস্তানি রাজাকার, তারপরে ধরেন ইসলামী ছাত্র শিবিরের জাইমে আমির বা জামায়াতে ইসলামীর হিন্দু শাখার আমির, এগুলো আসলে বলা হচ্ছে। তো আমি আসলে কিছুক্ষণ আগে আমাকে একজন প্রশ্ন করেছিল 71 নিয়ে, বলছি ভাই দেখেন, আপনার মনের মতো না হলে যখন আপনি কাউকে রাজাকার বলেন, এখন আপনি যদি বলেন আমাকে 20 বছরের একটা ছেলে বা 25 বছরের একটা ছেলেকে যদি বলেন যে সে রাজাকার, এটা আসলে আপনার আসলে মানে মানে কি বলবো, এটার আসলে নির্লজ্জতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। আপনার দেউলিয়ত্বের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। দেউলিয়ত্ব যদি না হবে, আপনার সাথে আমার সাথে লড়াই করেন, বাহাস করেন, কিন্তু আপনি কোনো কিছুতে না পেরে তাদেরকে টাকা দিয়ে কিনেছে, তারা রাজাকার, তারা 71-এ এই করেছিল সেই করেছিল, এটা তো আসলে কোনো কথা না ভাই। আপনি একটা আন্দোলন করলে সবাই আপনাকে ভোট পক্ষপাতিত্ব করবে না, তাই বলে কি সে রাজাকার? সে তার মতামত প্রকাশ করেছে, আমি আমার মতো এগিয়েছি। তো এটাই হচ্ছে মেন কথা। আসলে রাজাকার ট্যাগ দেওয়া, এই ট্যাগ দেওয়া আমি সবাইকে বলবো, এখানে আসলে ছাত্র সংগঠনের নির্বাচন হচ্ছে, আমি জামায়াতে ইসলামী ওর কেউ না। আপনারা যদি আসলে তদন্ত করতে চান, সেখানে ছাত্র শিবিরেরও সমর্থক যে একটা ফর্ম থাকে, সেটাও আমার নাই। এখন আপনারা যদি বলেন যে ভাই আপনিও রাজাকান বা জামায়াত শিবিরের কাছে বিক্রি হয়ে গেছেন, এটা তো ভাই আপনার দেউলিয়ত্বের প্রকাশ ছাড়া আর কিছু না। আমি আমার সম্প্রদায়ের যারা আছেন এবং অন্যান্য যারা আছেন মুসলিমদের বাহিরে, তাদেরকে নিয়ে যদি আমি একটু বলি, আচ্ছা আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে কেউ বলতে পারবে যে কোথাও পূজা পার্বণে বাধা দিয়েছে শিবির? আমি তো দেখেছি গত বছর দুর্গাপূজায় শিবিরের পক্ষ থেকে, নাম ভেঙেই বলছি, এটা আপনারা নিউজে দেখেছেন অথবা আপনারা যাচাই করেও দেখতে পারেন, তারা কিন্তু পূজা মণ্ডপ গুলো পাহারা দিয়েছে। তো এই ক্ষেত্রে যদি বলেন, অনেকেই আগে মনে করতো, অনেক হিন্দু মানুষ আমি জানি যে আওয়ামী লীগ ছাড়া বুঝি তারা নিরাপদ না, তারা আওয়ামী লীগ চলে গেলে
হয়তো বা পূজা পার্বণ অনুষ্ঠিত হবে না বা আমরা আসলে করতে পারবো না, কিন্তু আপনারা কি আসলে এরকম কখনো কোথাও দেখেছেন? এই যে এবছর দুর্গাপূজা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্গাপূজা উদযাপিত হবে আনন্দমুখর পরিবেশে, কিন্তু আপনারা যেন মদ গাঁজার আসর বসাবেন না। তো এইটাকে যদি কেউ বলে যে ছাত্র শিবির বাধা দিয়েছে বা বর্তমান সরকার আসলে হিন্দুদেরকে শান্তিমতো পূজা করতে দিচ্ছেন, এটা তো ঠিক না। আপনি গাঁজার আসর অনেক জায়গায় বসে, আপনার বলবেন হয়তো পূজা মণ্ডপে বসে না, কিন্তু পূজা আসলে তো মাদক দ্রব্যের ছড়াছড়ি, এটা ছড়াছড়ি। এখন কোনো একজন হিন্দু যদি বলে ভাই আপনি এটার বিরুদ্ধে বলেন, তাহলে আমি 100 বার বিরুদ্ধে বলবো। পূজা হলেই আপনাকে মাদক দ্রব্যের ছড়াছড়ি করতে হবে, এরকম অশ্লীলতা, এটা আসলে আমি একজন হিন্দু হয়েও মানতে পারি না। পূজা হচ্ছে একটা যেহেতু ধর্মীয় উৎসব, সেটা আমরা উদযাপন করব, এখানে মাদক দ্রব্য বা অশ্লীলতার যেন বহিঃপ্রকাশ না ঘটে, এটা আসলে সবাইকে লক্ষ্য রাখা উচিত। আর আমি এইটুকু এনশিওর করছি, ইসলামী ছাত্র শিবির বলেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো, আমি তো ছাত্র শিবিরের কেউ না যে আমি ছাত্র শিবিরের প্রতিনিধি যদি হতাম তাহলে হয়তো বলতাম যে আমি কিছু করব। আমি কি করব, আমি আমার সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য কথা বলবো, যেন তারা বিষয়টাকে আরো বেশি মানে পজিটিভলি নেয়। তারা বিভিন্ন হিন্দু, আপনারা দেখেছেন হিন্দুদের পাশেও কিন্তু জামায়াতের নাইবে আমির কিছুদিন আগে পাশে ছিলেন। তো এটাকে যদি আপনারা নেগেটিভলি নেন তাহলে হবে না। আর ছাত্র শিবিরের সঙ্গে আপনারা বরং মিশে দেখেন, আপনাকে তো কেউ বলে নাই যে ছাত্র শিবিরের অংশ হতে হবে। আপনি তাদের সঙ্গে কয়েকটা দিন চলাফেরা করে দেখেন, ভিন্ন ধর্মের হয়েছেন তাতে কি হয়েছে, আসলে চলাফেরা করে দেখেন, যদি ভালো না লাগে আপনি সরে যাবেন, আপনাকে জোর করা বা বাধ্য করা এমন কিছু না। ছাত্র শিবিরের যদি কোনো ক্রাইটেরিয়া বা কোনো বাধা নিষেধ না থাকে, তাহলে আমি যদি কার্যনির্বাহী পদে নির্বাচিত নাও হই, তারপরেও আমি ছাত্র শিবিরের সঙ্গে থাকতে চাই যতদিন স্টুডেন্ট আছি। রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি জামায়াতে ইসলামের কোনো সুযোগ থাকে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে কাজ করার, আমি এটা যেহেতু জামায়াতের কেউ না, এই বিষয়টা আমার ভালোভাবে ধারণা নাই যে আসলে তারা আসলে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কোনো কিছু রেখেছে কিনা। যদি তাদের কোনো প্ল্যাটফর্ম থাকে যে না জামায়াতে ইসলামের সাথে আমি যোগদান করতে পারবো অফিসিয়ালি ভাবে, তাহলে আমি হয়তো বা প্রকাশ্যে ঘোষণা দিয়ে মিডিয়ার মাধ্যমেই যোগদান করব। কেননা আমার তো জামায়াতে ইসলাম কোনো ক্ষতি করছে না, ঘরে বাড়িতে গিয়ে লুটপাট করছে না। তো জামায়াতে ইসলাম যদি তারা সাংগঠনিকভাবে সক্ষমতা তাদের বেশি থাকে, দক্ষতা বেশি থাকে, তাদেরকে আমি সমর্থন করব না কেন? জামায়াতে ইসলাম তা বলে নাই যে ভাই আপনি মুসলিম হন। তো আমি জামায়াতে ইসলাম যদি সুযোগ থাকে, আমি আসলে বিনা প্রশ্নে বা আসলে কোনো প্রশ্ন ছাড়াই যোগদান করব।